প্রফেসর বিদ্যা ব্যানার্জি বউ হয়ে বাড়িতে এসে প্রথম দিনই রাজদেবকে উচিত শিক্ষা দিল বিদ্যা এবং পাশে থেকেছে রিত। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা বলতে থাকে, আমার না এখানে আসা সত্যিই উচিত হয়নি। ভীষণ অস্বস্তি হচ্ছে আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ওই লোকটা পাশের ঘরে রয়েছে, একজন ক্রাফটেড লোক। তখন রিত বলে, প্লিজ ম্যাডাম, আজকের দিনটা থাক, কালকে সকালে যা হবে আমরা কোনো ব্যবস্থা করব। তখন বিদ্যা বলতে থাকে, বিয়ের বন্ধনে বান্ধন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এন্ড অফ ডে আমার একটাই পরিচয়, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, বায়োলজি ডিপার্টমেন্ট, PCCI কলেজ। তখন রিত বলে, জানি, আমি তোমার পাশে আছি। তখন বিদ্যা বলে, গুড, ভেরি গুড, পাশে থাকুন, কিন্তু কোনো অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। রিত তখন দুষ্টুমি করতে থাকে, বলছে নেব না। এদিকে বিদ্যাকে তখন ফোন দেয় ফাগুন, বলছে, ঢুকে পড়েছিস না, রাজদীপ চ্যাটার্জির বাড়িতে ঢুকে পড়েছিস, ওখানে কিন্তু আমার থাকার কথা ছিল। তখন বিদ্যা বলে, হ্যাঁ তুই থাকবি। যা শুনে ফাগুন বলতে থাকে, মানে? বিদ্যা তখন কিছু না বলে ফোনটা কেটে দেয়, আর ফাগুন তো হেলো হেলো বলেই কান্না করতে থাকে। তখন ওইখানে ফাগুনের পিসি চলে আসে, বলছে, কে ফোন করেছে? বলছে, বিদ্যা ফোন করেছে, ও বলল যে আমি নাকি ওই বাড়িতে ঢুকবো। এটা কি বলছে, ও কিছুই তো বুঝতে পারছি না, এই রহস্যটার মানে আমি ঠিক বুঝতে পারছি না পিসি। তখন পিসিমণি বলে, আমার মনে হচ্ছে এই দুই প্রবল প্রতিপক্ষ, এই দুই পক্ষের মধ্যে কিছু একটা প্ল্যান রয়েছে। এই বিয়ে, এই বরণ, এসব কিছুর পিছনে না কিছু উদ্দেশ্য রয়েছে। তখন ওইখানে ফোনে কথা বলতে বলতে আসে কেশব ব্যানার্জি রাজদেবের সঙ্গে, বলছে, হ্যাঁ সব ঠিক হয়ে গিয়েছে, বিদ্যা চলে এসেছে আমার ঘরে, এখন শুধু ভাত কাপড় হবে, রিসেপশন, তারপর ফুলসজ্জা। হাতে বড় জোর 36 ঘন্টা সময় রয়েছে, মানে আমরা 36 ঘন্টা সময় পাবো, এর মধ্যে যা যা করার সব করে নিতে হবে। তখন কেশব বলে, আপনি ভাববেন না, আপনি একদম ভাববেন না রাজদেব বাবু, কল্পনা করতে পারবেন না যে বিয়েটা আসলে সবটাই একটা নাটক। এখন যা কিছু ঘটছে সবটাই আপনার আমার ইচ্ছা মতোই ঘটছে। যা শুনে পিসুমণি ফাগুন তো অবাক হয়ে যায়। তখন কেশব বলে, আমি স্বীকার করছি মেয়েটা স্কলার বায়োলজিটা না খুব ভালো বোঝে, বাট পলিটিক্সটা কিন্তু খুব ভালো বোঝে না, বুঝতে পেরেছেন? এনিওয়ে, আপনি শুধু আপনার ছেলেটাকে একটু সামনে রাখুন, কারণ আপনার ছেলেটাকে নিয়ে আমার এখন বেশি চিন্তা, কারণ উনি আবার ভালোবাসায় জড়িয়ে পড়ে। যা শুনে ফাগুন অনেক কষ্ট পায়। তখন কেশব বলে, তাহলে কিন্তু ফল বিপরীত হবে। এটা শুনে রাজদীপ অবাক হয়ে যায় আর ফোনটা কেটে দেয়। পিসুমণি তখন কেশবকে বলে, আপনি কি করতে চাচ্ছেন দাদা? তখন কেশব ব্যানার্জি বলতে থাকে, তুমি নতুন প্রজেক্টটার নাম শুনেছ? যা শুনে পিসিমণি বলে, আচ্ছা কোন প্রজেক্ট দাদা? তখনই ফাগুনের কাকামণি এসে বলে, এটা হচ্ছে নতুন একটা একাডেমি, খুব বড় প্রজেক্ট হবে, যে প্রজেক্টের মাথায় উঠে দাঁড়াবে কেশব ব্যানার্জি এবং রাজদীপ চ্যাটার্জি। তো বুঝিয়ে বললে পিসিমণি তো অনেক অবাক হয়ে যায়। তখন পিসি বলে, আচ্ছা যাই হোক না কেন, আপনাদের প্রাণ সার্থকের জন্য আপনার নিজের মেয়ের কপালটা আপনি এইভাবে নষ্ট করে দিলেন, ওই বাড়িতে আপনি বিদ্যা ব্যানার্জিকে ঢুকালেন। তখন বলে, শোনো, এটা একটা গেম, বড় একটা গেম, ওই বিদ্যা ব্যানার্জি ওই বাড়িতে থাকবে না 36 ঘন্টা, শুধু 36 ঘন্টা পর্যন্তই ওই বাড়িতে না ওর জায়গা হবে, বউভাত, রিসেপশন আর ফুলসজ্জা, এই পর্যন্তই ওর জায়গা, তারপরে ওকে আমরা ছুঁড়ে ফেলে দিব, কারণ এই 3 দিনেই আমাদের প্ল্যান সাকসেস করে নিব, বুঝতে পেরেছ? যা শুনে ফাগুন তো অবাক হয়ে যায় এবং পিসুমণি অবাক হয়ে তার দাদার দিকে তাকিয়ে থাকে। এদিকে রিতের কাকিমণি রাজদীপ চ্যাটার্জিকে বলছে, আমার কেমন যেন সব অদ্ভুত লাগছে। তখন রাজদীপ বলে, তুমি কি বলতে চাচ্ছ? তখনই ওইখানে রিতের মা এসে পৌঁছায়। রিতের কাকি বলতে থাকে, জানেন তো দাদা, আমার না খুব বিচিত্র লাগছে, ও যেভাবে এ বাড়িতে ঢুকলো, আমি যদি এই বাড়িতে ঢুকতাম তাহলে তো নতুন শাড়ি পরে, শাখা সিঁদুর পরে ঢুকতাম, কিন্তু যেভাবে ঢুকেছে এই বাড়িতে আমি কিন্তু ঠিক মেনে নিতে পারছি না। আচ্ছা দিদি, ও তো এই বাড়িতে বউ হিসাবে ঢুকছে তাই না, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তখন রিতের মা বলে, তুই কি বলতে চাচ্ছিস? তখন রিতের কাকিমণি বলে, আমি বুঝতে পারছি না দিদি, আমার না অন্যরকম লাগছে বিষয়টা। রাজদেব বলে, এই অন্যরকম লাগাটা না 36 ঘন্টার জন্য লাগবে। যা শুনে তো রিতের মা কাকিমণি দুজনেই অবাক হয়ে যায়। রাজদীপ তখন আরো বলতে থাকে, হ্যাঁ 36 আওয়ার্স, এই সময়টুকু এই বাড়ির অতিথি, বুঝতে পেরেছ? ওকে, তারপর না ওকে এখান থেকে আমরা ছুঁড়ে ফেলবো। রিতের মা বলে, এটা তুমি কি বলছো? তখন বলে, হ্যাঁ এটা না ঠিক বলছি, বাদ দাও, এসব না তোমার মাথায় ঢুকবে না, আর তুমি কোনো কথা বলবে না। 36 ঘন্টার মধ্যে পুরো মানচিত্র আমি পাল্টে দিব, ওই BCI কলেজের পুরো স্ট্রাকচার পাল্টে দিব, সব কিছু আমি পাল্টে দিব,
এটা বলে রাজদীপ চ্যাটার্জি অনেক রাগ হতে থাকে। তখন রীতের মা বলে, এটা তুমি কি বলছো? ও তো তোমার ছেলের বউ। রাজদেব রাগান্বিত হয়ে বলে, রাখো তোমার ছেলের বউ, ওর সাথে আমাদের কোনো রিলেশন নেই। তুমি কি ভাবছো আমি ওকে পুত্রবধূ বলে মেনে নিয়েছি? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন রীতের মা বলে, তাহলে ওকে তুমি কেন নিয়ে এসেছো এখানে? আমাকে দিয়ে কেনই বা বরণ করলে? তখন বলে, শোনো, এটা হচ্ছে লোক দেখানো। যা শুনে রীতের কাকিমুনি এবং রীতের মা অবাক হয়ে যায়। রাজদেব তখন বলে, শোনো, তুমি না এগুলো বুঝবে না। পাশা খেলা দেখেছো? সেই পাশা খেলার মতো এটা একটা চাল। যা শুনে রীতের কাকি অবাক হয়ে বলে, দেখেছো দিদি, দাদা পাশা দেখাচ্ছেন, কিন্তু না না, আমার মন বলছে এই মেয়েটা না উল্টো চাল দিবে। তখন রীতের মা বলে, তুই কি বলছিস? তখন বলে, শোনো, এই মেয়েটা এইভাবে কেন এখানে আসলো? সাইকোলজি, বুঝতে পেরেছো? আমিও একটা নারী হিসাবে বলছি। আমিও তো তোমার দেবরকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এসেছি। কই, আমি তো এভাবে আসিনি। আমি তো নতুন শাড়ি শাঁখা সিঁদুর পরেই বাড়িতে এসেছি। এসব পড়তে না মেয়েদের একটা আনন্দও লাগে, কিন্তু ওই মেয়ের মধ্যে না ওসব নেই। আমি বলছি, রাজদীপ চ্যাটার্জি যদি ডালে ডালে চলে না, ওই মেয়েটাও কিন্তু পাতায় পাতায় চলে। ও অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তখন রীতের মা বলে, কি বলছিস তুই? তখন বলে, হ্যাঁ দিদি, আমি ঠিক বলছি। বাড়ি এক হতে পারে, কলেজ এক হতে পারে, কিন্তু দুজনেই লড়ছে। এটা বলে দুজনে খুব ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যায় কেশব ব্যানার্জি শ্রাবণকে ফোন করে, বলছে, তুমি কোথায়? তখন শ্রাবণ বলে, আমি কলেজের পাশে আছি। তখন কেশব বলে, শোনো, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। বিদ্যার সঙ্গে যেসব ছাত্রছাত্রী লাফালাফি করেছে, ওরা যাকে পরিচিত করেছে, তাদের প্রত্যেকেই তুমি খুঁজে বের করো। প্রত্যেককে একটা একটা করে ছাত্রছাত্রীকে খুঁজে বের করো এবং তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নাও। মনে রেখো, হাতে কিন্তু আমাদের আর মাত্র 36 ঘন্টায় রয়েছে, অনলি 36 আওয়ার। এই 36 ঘন্টার মধ্যে আমি প্রিন্সিপাল সাহেবকে ফোন করেছি। ফোনে বলবো যে এই সমস্ত ছাত্রছাত্রীদের প্রত্যেককে যেন কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, একেবারে টিসি দিয়ে আউট করে দেওয়া হয়। নো এক্সকিউজ, নো এক্সপ্লেনেশন। মনে থাকবে কথাটা? তখন শ্রাবণ বলে, হ্যাঁ। কেশব তখন বলে, আর শোনো, বিদ্যা যদি কলেজের দরজা দিয়ে ঢুকতে চায় না, তাহলে ওকে এমন মারবে ও যেন জীবনে কোনোদিন হেঁটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে। কথাটা মাথায় থাকে যেন। আমাদের একাডেমির ওই স্বপ্ন না আমি কিছুতেই কাউকেই ভাঙতে দিব না, কিছুতেই না। তখন বলে, ড্যাড, আমি বলছি বিদ্যা ব্যানার্জি কোথায়? তখন কেশব বলে, সেটাই তো বলছি, বিদ্যা ব্যানার্জি এখন রাজদীপ চ্যাটার্জির বৌমা হয়ে ওই বাড়িতে ঢুকে পড়েছে, আর এটাই তো সুযোগ। যা শুনে শ্রাবণ তো অবাক হয়ে যায়, বলছে, কি বলছো? তখন বলে, হ্যাঁ, শোনো, সমস্ত কলেজের পোস্টার ফেলে দাও, সবাইকে বলে দাও যে টোটাল ব্যাপারটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং। শ্বশুর আর বৌমা মিলে এই শখটা করেছে। নিপুণকে দিয়ে কলেজের পোস্টারটা ফেলে দাও আর বদনাম করে দাও। বলে দাও যে সমস্ত প্রতিমা আসলে একটা উদ্দেশ্য রয়েছে, সমস্ত কিছু একটা প্ল্যান ছিল। সবাইকে এটা বলে দাও যে অনেক টাকা নিয়েছে রাজদেব চ্যাটার্জির বউ হয়ে, সে তার প্ল্যানটা সাকসেস করার জন্য চেষ্টা করেছে। আর যত যত অভিযোগ আছে সব বদনাম করে দাও, বুঝতে পেরেছো? আর সমস্ত কিছু আস্তে আস্তে আর পরে জানিয়ে দিব। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, প্রফেসর বিদ্যা ব্যানার্জি মানে প্রফেসর বিবি পিসিআই কলেজের কোনো গেট দিয়ে কিছুতেই যেন ঢুকতে না পারে। তখন বলে, ওকে ড্যাড, তুমি কোনো চিন্তা করো না। এটা বলে দুজনেই ফোনটা রেখে দেয়। এদিকে শ্রাবণের পাশের গুণারা বলতে থাকে, কি খবর? তখন শ্রাবণ বলে, খবর জমে গিয়েছে, 36 ঘন্টা সময় আছে আমাদের কাছে, তার মধ্যেই হাওয়া পুরো ঘুরে যাবে, বুঝতে পেরেছিস? তখন সমস্ত কিছু প্ল্যান ওই গুন্ডাটাকে বুঝিয়ে দেয় শ্রাবণ। আর এগুলোই পিছন থেকে ফলো করছে পিসাই কলেজের ছাত্রছাত্রীরা। তখনই সেই ছাত্রছাত্রীদের কাছে ফোন দেয় বিদ্যা ব্যানার্জি। তখন বিদ্যা ব্যানার্জি বলে, আমি বিদ্যা বলছি, তোমাদের আমি একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। তখন ছাত্রছাত্রীরা সবকিছুই বিদ্যার প্ল্যানগুলো শুনতে থাকে। বলছে, ম্যাডাম ঠিক আছে, আমরা আপনার কথা মতোই কাজ করব। ফোনটা রেখেই বিদ্যা বলে, শুনুন, আপনি যখন আমাকে প্রস্তাব দিয়েছেন না মিস্টার রাজদীপ চ্যাটার্জি, তখনই আমি আপনার প্ল্যানটা না বুঝে গিয়েছি যে আপনি কি প্ল্যান করতে চাচ্ছেন। কিন্তু আপনি না বড় কাঁচা খেলোয়াড়, জানেন তো? বড় একটা কাঁচা খেলা খেলে ফেলেছেন। আপনি বোধহয় ভুলে গিয়েছেন যে আপনার বিরুদ্ধে কে দাঁড়িয়ে আছে। আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, যার হাতে বীণাও আছে, যার হাতে পুস্তক আছে, আর যার হাতে বেদও আছে। মাই ডিয়ার, আপনি হতেও না হতে পারতেন আমার শ্বশুর মশাই। তখনই দেখা যায় ওখানে রিত চলে আসে 1 কাপ কফি নিয়ে। বলছে, এই নিন, কফিটা খেয়ে নিন। সারা রাত তো ঘুমাননি, তাহলে হাজার হলো তো আমি আপনার স্বামী হই, আপনার জন্য তো একটু চিন্তা হয়। তখন বলে, শুনুন, আমাকে একদম বউ বলে দাবি করবেন না, বুঝতে পেরেছেন? একদম দূরে দূরে থাকবেন। শুধু এই বিয়েটা কিসের জন্য, আমি আপনার বাড়িতে কিসের জন্য এসেছি, এটা মাথায় ঢুকে রাখুন, বুঝতে পেরেছেন? এ নিয়ে দুজনের মধ্যে দুষ্ট মিষ্টি ঝগড়া হতে থাকে।
তো রিত চলে গেলে ওই মুহূর্তে চলে আসে রাজদেব চ্যাটার্জি এসেই তো অনুমতি নিতে থাকে বিদ্যা চ্যাটার্জির, বলছে আসতে পারি? তখন বিদ্যা বলে হ্যাঁ আসতে অবশ্যই পারেন, এটা আপনার ছেলের ঘর, এটা আপনারও বাড়ি, আপনার পারমিশন না কোনো দরকার নেই, আসতেই পারেন আপনি। তখন এসে বিদ্যার সঙ্গে ভাব জমিয়ে কথা বলার জন্য চেষ্টা করে, কিন্তু বিদ্যা ইচ্ছামতো অপমান করতে থাকে। বলছে শুনুন, আমি ভালো করেই বুঝতে পেরেছি আপনি আমাকে কখনোই মেনে নেননি। আপনার একটা প্ল্যান রয়েছে 36 ঘন্টা, তাই তো? এই যে বৌভাত, ফুলসজ্জা, রিসেপশন সব মিলে 36 ঘন্টা, তো কি করতে চাচ্ছেন? সে প্ল্যানটাই করতে থাকুন। আর শুনুন, আপনি না কেশব ব্যানার্জিকে ফোন দিন। তখন বলে বিদ্যা তুমি কিন্তু বেশি কথা বলছো, আমি কিন্তু তোমাকে এখানে আনতে বলেছি, রিতকে বলেছি। তখন বিদ্যা বলে শুনুন, আপনি যদি ডালে ডালে চলেন আমি কিন্তু পাতায় পাতায় চলি, আপনার সমস্ত প্ল্যানই আমার জানা। যা শুনে রাজদীপ চ্যাটার্জি আরো রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাবো রাজদীপ বিদ্যার জন্য চা নিয়ে এসেছে সবার সামনে, যা দেখে রাজদীপ তো অবাক হয়ে যায়। বলছে রিত তুমি এটা কি করেছো? কার জন্য চা নিয়ে এসেছো? কেন তোমার বৌমার জন্য? রাজদীপ তখন বলে বৌমার জন্য চা নিয়ে এসেছিস? কেন কেন কখনো তো দেখিনি তুই আমার জন্য চা নিয়ে এসেছিস। রিত তখন বলে আমি কিন্তু দেখেছি বাবা, মাকে কিন্তু তুমি মাঝে মাঝে চা বানিয়ে খাওয়াও। যা শুনে হা হয়ে যায় রাজদীপ। এদিকে বিদ্যাও তার শ্বশুরমশাইয়ের সঙ্গে দুষ্ট মিষ্টি ঝগড়া করতে থাকে। রাজদীপ বাড়ি থেকে চলে যাবার কথা বললে বলছে না না, আপনি এখন কোথাও যেতে পারবেন না, আজকে না আমার বাদ কাপড়, আপনাকেই তো রান্না করতে হবে, তাহলে আপনাকে কোথাও যাওয়া চলবে না, বুঝতে পেরেছেন? যা শুনে রাজদীপ তো আরও অবাক হয়ে যায় আর বাড়ির সবাই হাসতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।